বাংলাদেশ সংলাপের এই সপ্তাহের প্যানেলে রয়েছেন আওয়ামী লীগ নেতা এবং সংসদ সদস্য খালেদুর রহমান টিটো, যশোর জেলা বিএনপির প্রেসিডেন্ট চৌধুরী শহীদুল ইসলাম নয়ন, বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্রের নির্বাহী পরিচালক আজাদুল কবির আরজু এবং বাংলাদেশ মহিলা পরিষদের যশোর শাখার সভাপতি হাবিবা শেফা। আজ আমরা যশোরে রয়েছি। বিভিন্ন কারণে এখন পর্যন্ত বাংলাদেশ সংলাপ আমরা যশোরে করতে পারিনি, শেষ পর্যন্ত করা গেল, তার জন্য আমরা পরিতৃপ্ত। শুরু করা যাক সময় নষ্ট না করে। আজকের প্রথম প্রশ্ন মোহাম্মদ আক্কাস, নওয়াপাড়া রোড, যশোর থেকে। আমার প্রশ্ন, নির্বাচন পরবর্তী সন্ত্রাস বন্ধ করার ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি কেন? সন্ত্রাস কি এখনো চলছে আপনার মনে হয়? জি চলছে। প্রতিদিন পত্রিকা খুললে বিভিন্ন এলাকায় বিভিন্ন হল দখল, ঘের দখল, এগুলা অবশ্যই সন্ত্রাসের ভিতরে পড়ে। এগুলো অবশ্যই বন্ধ করা উচিত এবং দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। খালেদুর রহমান টিটো, আজকে পত্রিকা দেখেছেন নিশ্চয়ই এবং খবরে দেখা গেছে, পত্রিকায় ছবি বেরিয়েছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্ররা এবং সরকারি দলের ছাত্র ফ্রন্টের লোকজন লাঠি সোটা নিয়ে দাঁড়িয়ে আছে, এরকম ছবি নিশ্চয়ই দেখেছেন আপনি। বন্ধ করা যাচ্ছে না কেন? আমি মনে করি বিচ্ছিন্ন দুটো একটি ঘটনা কোনো চূড়ান্ত ঘটনা নয়। সার্বিকভাবে জননেত্রী শেখ হাসিনা যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশের পরে সারা দেশে সন্ত্রাস বলতে যেটি বোঝায় হচ্ছে না, এবং যতটুকু টুকটাক দু একটি ঘটনা যেটা ঘটেছে সেটা সাথে সাথে নিয়ন্ত্রিত হয়েছে। আর যেটি আপনারা কাগজে দেখছেন বা বিভিন্নভাবে অপপ্রচার হচ্ছে, এটা তদন্ত সাপেক্ষে দেখা গেছে যে এর আসলেই কোনো ভিত্তি নাই। যেমন অপপ্রচার কেন বলছেন? অপপ্রচার বলছে এই কারণে, একটি উপমা দিয়ে বলি। আমি এক জায়গায় গেছিলাম, কাগজে দিয়েছে, এখানে একটি লোকাল কাগজে, যে বিএনপির একজন কর্মীকে ধরে মেরে থানায় জমা দেওয়া হয়েছে এবং এটাকে অন্যায় করা হয়েছে। আমি নিজে সেখানে গেছি, যাওয়ার পরে সেই এলাকার লোকদেরকে ডেকেছি যে ঘটনাটা কি, এবং সেই এলাকার লোকরা বলল ছেলেটি ওই কি একটা মানে স্ক্রু খুলে একটি ব্যাটারি চুরি করছিল। এখন একটা চোরকে ধরলে যদি দুই ঘা দিয়ে সেটাকে থানায় জমা দেওয়া হয়, আর এটা যদি কাগজে যদি ইন্টেনশনালি এটাকে সন্ত্রাস হিসেবে চিহ্নিত করা হয়, তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেটি হয়েছে গতকাল, সেটাও কি অপপ্রচার? বিচ্ছিন্ন ঘটনা হতে পারে, আমি এই সম্পর্কে সম্যক জানি না অ্যাকচুয়ালি ঘটনাটা কতটুকু ঘটেছে, কতটুকু কাছে এসেছে। খোঁজ রাখা না রাখা খোঁজ রাখেন না আপনি, কোথায় কি হচ্ছে আপনি খোঁজই রাখেন। আচ্ছা, আপনার কাছে আসি। খোঁজ তো আছেই, খোঁজ নেই তা তো না, কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি ছোট্ট ঘটনা নিয়ে সারা দেশে সন্ত্রাস হচ্ছে, এই ধরনের মন্তব্য করাটা সঠিক নয়। এবং এখানে যে কোনো ঘটনা, যে কোনো জমি নিয়ে গণ্ডগোল হলেও এটাকে যদি সন্ত্রাস বলা হয়, বা কারোর সঙ্গে কারোর যদি ব্যক্তিগত সম্পর্ক নিয়ে গণ্ডগোল হলে যদি সন্ত্রাস বলা হয়, তাহলে আমি অত্যন্ত দুঃখিত। চৌধুরী শহীদুল ইসলাম নয়ন, জি বলুন। আসলে আমার বন্ধুবার খালেদুর রহমান টিটো সাহেব নতুন সংসদ সদস্য হয়েছেন। উনি সারা বাংলাদেশ সম্পর্কে খবর কি রাখবেন? উনি ওনার দেশেরই খবর রাখেন না, তো বাংলাদেশ খবর কি রাখবেন? আজকে সারসার অবস্থা দেখেন, যে সারসার অবস্থা কি, মানুষজন মেরে পিটিয়ে গরু দখল করে, জমি দখল করে, বাড়ি দখল করে, সারসার থেকে 400 লোক আজকে শহরে বসবাস করছে। আপনারা চলেন, আমি সরজমিনে দেখে দিতে পারি। আজকে সদর হাসপাতালে পেরেক দিয়ে পায়ে মেরে পা ফুটো করে দিয়ে সদর হাসপাতালে রয়েছে। আজকে চলেন, আমি সদর হাসপাতাল দেখাতে পারি। এরকম অসংখ্য লোক যারা আজকে সদর হাসপাতাল রয়েছে। এগুলো যদি বিচ্ছিন্ন ঘটনা হয়ে থাকে তাহলে বলার কিছু নাই, এটা বিচ্ছিন্ন ঘটনা না, যার কারণে আজকে আমরা সেখানে উপজেলা নির্বাচন বর্জন করেছি। আমরা সেখানে উপজেলা নির্বাচন করছি না, আমাদের কর্মীরা না, আমরা ভয়তে নামতে পারছি না। সারসা ভয়তে নামতে পারছি না আমার কর্মীরা। সেখানে সারসা পুলিশ প্রশাসন বা জেলা প্রশাসন বলতে কিছু নাই, সেখানে প্রশাসন ছাড়া আওয়ামী লীগের কিছু সংখ্যক নেতৃবৃন্দ। আপনার চলুন, দেখুন, সরজমিন তদন্ত করুন, দেখবেন কি অবস্থা মানুষের। আর সারসা ঝিকরগাছা, চৌগাছা, আপনার কোতোয়ালি থানা দেখেন না কেন, কোতোয়ালি থানায় আজকে সকালেও এসছে আপনার ওই চুরমুনকাটি থেকে তাদের মেরে পিটিয়ে হাত ভেঙে দিয়ে তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। এটা কোন ধরনের বলছেন? কোন ধরনের যুক্তিসঙ্গত? উনি যে কথা বলছেন এটা সর্বৈব মিথ্যা। আমি গত পরশুদিন সারসায় গেছি নিজে, এবং তদন্ত করেছি, টিওনোকে ডেকেছি।
টিওনো সাহেব বলেছেন যে স্যার যতগুলো কাগজের তদন্ত মানে রিপোর্ট এসছে আমি নিজে গেছি ব্যক্তিগতভাবে তদন্ত করেছি। আমি একটু একটা কথা সত্যতা বলেছি নয়। ওখানে প্রশাসন, আমি একটা Just কথা a minute. প্রশাসন চালাচ্ছে ও জোর করে কিন্তু কথা আপনার- চিৎকার করে তো আওয়ামী লীগ, আমি একটা বলেছি ওখানে। একজন এটা যখন জোর বলবেন করে আপনি- চিৎকার আপনাকে- করে তো লাভ হবে আপনাকে আমি না। সুযোগ দেব। যেটা যখন সত্য একজন বলবে সেটা তখন- তো না, যাচাই প্রশাসন করতে চালাচ্ছে হবে। তো ইউনুস সাহেব এবং চালাচ্ছে না। প্রশাসন আমাদের সরকার এসছে 12 দিন, 12 দিনে কোনো প্রশাসন দলীয়করণকৃত কোনো কার্যক্রম সেটা তো করে আমরা না। জানি, আমরা তো এই এলাকার মানুষ, আমরা তো আমরা বাইরে জানি, থেকে আমি আসিনি, জানি। আমরা তো অন্য এলাকার শ্রোতা মানুষ দর্শক কি বলে শোনা আমরা তো যাক। জানি। শ্রোতা পুরনো দর্শক কি কাহিনী বলেন শোনা বললে, যাক। যশোরের ইতিহাস পুরনো কাহিনী বললে বললে তাহলে আরো কোনো অনেক কথা কাহিনী বলা আসবে, যাবে না, শ্রোতা কোনো দর্শক কথা বলা আমি যাবে না, ঘাটতে সারা যাচ্ছি না। দেশের ঘটনা। শ্রোতা এটা দর্শক বলতে কি চাচ্ছি বলেন না। শোনা যাক। এটা বলে লাভ পুরো নাই। ইতিহাস আমরাও জানি, আপনিও জানেন। এটা যশোরের মানুষ জানে যে হ্যাঁ কি জানে, হয়েছে, হ্যাঁ জানে, সন্ত্রাস জানে, কতটুকু জানে বলে তো হয়েছে। আজকে এই অবস্থা। হ্যাঁ, সেটা তো 1996 ঠিক আমরা একটু আছে, শ্রোতা দর্শকের যার কথা জন্যই শুনি। আপনারা আমরা- হেরেছেন, শ্রোতা যার দর্শক- জন্যই হ্যাঁ, আপনারা 1996 সাল থেকে 2001 সন্ত্রাস সালে করেছেন কি চলতে বলেই ছিল হেরেছেন, আপনাদের? এ কথা আপনি বলে সেটা বলেন। লাভ নাই। 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত কি চলতেছিল বললাম তো, আপনাদের? সন্ত্রাস সেটা বলেন। করেছেন আর বলে 2001 সাল মাত্র থেকে 33 2006 সাল পর্যন্ত ওনারা কি বলে দেখছেন, রাখার কোনো ওনারা লাভ দেখছেন, নাই, প্লিজ, নয়ন চৌধুরী। প্লিজ। এখন আমরা সন্ত্রাস- একটু শ্রোতা দর্শকের Please. কথা শুনি। একটি অনুরোধ, একজন যখন কথা বলবেন তখন প্লিজ আরেকজন কথা বলবেন না, কথা বলার ভুল সুযোগ কথা পাবেন বললে তো আমাকে সে না। বলিয়ে দিতেই হবে। আপনাকে আমি সুযোগ দেব বা আপনাকে সুযোগ দেব, কিন্তু একজন যখন বলবেন তখন আপনি যদি বলেন শোনা যাবে না কারোর কথা, কথা বলে তখন কোনো লাভ নেই। সুতরাং যদি ব্যক্তিগত কোনো আক্রমণ করেন তখন আপনাকে সুযোগ দেওয়া হবে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছেন সেদিনকে, সেটা আপনারা দেখেছেন? শ্রোতা কাগজে দর্শক স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছেন? আপনি সামনে। হ্যাঁ, আমি বলতে চাই আসলে সারা দেশে সন্ত্রাসী হামলা চলছে, যেটা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন যে সারা দেশে যেটা ঘটছে এটা হলো দলীয় একটা ঘটনা। আসলে কিন্তু এটা দলীয় ঘটনা না। পাশাপাশি সাহারা খাতুন আরও বলেছেন যে বাংলাদেশে যারা সন্ত্রাস করবে তাদেরকে হাত পা গুঁড়ো করে দেওয়া হবে। তাহলে এটাও আর একটা সন্ত্রাসী কথাবার্তা। এরকম কথা তো বলেছেন? আমার মনে হয়, জি আমি পত্রিকায় দেখছি, তো আমার মনে হয় কোন পত্রিকায়? যে এটা আমাদের জাতীয়, এই মুহূর্তে আমি বলতে পারছি না, তবে ওনার বক্তব্যটা এরকমই। ধন্যবাদ। পেছন থেকে আপনি সামনে। হ্যাঁ, হ্যাঁ, আমরা আসলে পূর্বেও দেখেছি যে নির্বাচনের পরে কিছু সহিংস ঘটনা হয়। এবারে যে একেবারে হচ্ছে না, ওটা অস্বীকার করার কিছুই নেই। তা আমার মনে হয় যে বিচ্ছিন্ন কিছু ঘটনা যেটাই হোক না কেন, এর বিরুদ্ধে কোনো তড়িৎ পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা, এটা আর কি। পেছন থেকে। হ্যাঁ, আপনি হাত তুলছেন। হ্যাঁ, আমার বাড়ি ঝিগরগাছা, আমি ঝিগরগাছা থেকে এসেছি। ঝিগরগাছা চৌগাছা এলাকায় এত সুন্দর পরিবেশ আছে, বিরাজ করছে আর কি। এখন উপজেলা নির্বাচন হচ্ছে, সবাই খুব সব দলের লোকই আছে এবং সবাই খুব সুশৃঙ্খলভাবে আছে। কোনো রকম বিশৃঙ্খলা বা কোনো রকম সন্ত্রাস এখানে নেই। এটা আমার ঝিগরগাছাবাসী আমি পক্ষ থেকে আমি এটা বলছি আর কি। আপনি কি কোন? ধন্যবাদ, ধন্যবাদ। আর একজন। হ্যাঁ, হ্যাঁ আপনি। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা বিগত 4 দলীয় জোট সরকারের সময় পত্রিকার মাধ্যমে দেখেছি নির্বাচনোত্তর সহিংসতা। পূর্ণিমা সহ সারা দেশে যে হারে নির্বাচনোত্তর সহিংসতা দেখেছি, সেই তুলনায় এইবারের সহিংসতা কি খুব বেশি। আমি একটি গ্রামের, ঝিগরগাছা বললেন সম্মানিত চৌধুরী শহীদুল ইসলাম নয়ন, ঝিগরগাছার একটি গ্রামে, গদখালি একটি গ্রামে, মঠবাড়ি এবং জাইলেপাড়া, এই 2টি গ্রাম মিলে আমার জানা মতে 38 জন মানুষকে হাতুড়ি দিয়ে পিটানো হয়েছিল। এবং এই 38 জনের 8 বছর থেকে 80 বছর পর্যন্ত বয়স, সাদা দাড়ি, রক্তে লাল হয়ে গেছে। আমার নিজের চোখে দেখা ব্যবসায়িক কারণে আমারও এলাকায় যাতায়াত আছে। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আমরা এই প্রথম যশোরে অনুষ্ঠান করছি, অত্যন্ত সম্মানিত আমরা যশোরে অনুষ্ঠান করতে পেরে। বিশেষ অনুরোধ প্যানেল সদস্যদের কাছে, বিশেষ করে 2 সম্মানিত রাজনীতিকের কাছে, অনুষ্ঠানটি যেন সফল হয় আপনারা যদি আমাকে সহযোগিতা করেন অত্যন্ত খুশি হব, অত্যন্ত খুশি হব। হাবিবা শেফা, প্রশ্নটি ছিল নির্বাচন পরবর্তী সন্ত্রাস বন্ধ করার ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি কেন? আসলে আমরা দেখেছি যে বিগত নির্বাচনের পরেও সন্ত্রাসটা এত ব্যাপক হয়েছিল। আর আমি শ্যামনগর নামে একটা জায়গায় গিয়েছিলাম, এটা হচ্ছে মনিরামপুরের। সেখানে 17টি পরিবার এক জায়গায় বসবাস করে এবং এই 17টি পরিবারের একদল সন্ত্রাসী, তারা হিন্দু বলে এবং তারা আওয়ামী লীগকে ভোট দিয়েছে বলে, কিন্তু সেই পরিবারের একেবারে এই ছোট থেকে মানে বুড়ি পর্যন্ত রেপ করা হয়েছিল। আপনি 2001 সালের কথা বলছেন? হ্যাঁ, তো সেখানে এবার কি আমরা অবস্থা? নিজে গিয়েছিলাম। কাজেই আমরা এখন যেটা দেখছি যে আমার মনে হয়েছে যে গত নির্বাচনের পরের অবস্থা থেকে এখনকার অবস্থা একটু ভালো। তবে আমরা এটা একেবারেই ফেলে দিতে পারি না যে যে সন্ত্রাসগুলো হচ্ছে তা অবশ্যই কঠোর হস্তে দমন করা উচিত। কারণ এই নির্বাচনটা কিন্তু আমি মনে করি
যে এটা শুধু আওয়ামী লীগের নির্বাচন নয়, এটা কিন্তু একটা সন্ত্রাস বিরোধী, দুর্নীতি বিরোধী এবং দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং এটা হচ্ছে আমাদের স্বাধীনতার পক্ষের একটা নির্বাচন আমি মনে করি হয়েছে, যেটা আওয়ামী লীগ তথা মহাজোট পাশ করেছে ব্যাপক। এটা আমি মনে করি যে এই নির্বাচনটা কিন্তু এরকমই একটা নির্বাচন, এটা শুধু আওয়ামী লীগের নয়, কাজেই এটা কঠোর হস্তে দমন করতে হবে, আমি মনে করি এটাই। আজাদুল কবির আরজু। আমরা কাগজে যা সন্ত্রাস দেখছি এবং সরকার যে ট্রানজিট পিরিয়ডটা আসলে পার করছেন, ক্ষমতা নেওয়া, মন্ত্রী বা এই প্রশাসন ঠিক করা, এই ভ্যাকাম পিরিয়ডে আমি এর আগে যারা আমলা সেক্রেটারি তাদের কাছে শুনেছি যে অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন হলো 6 মাস হলো ওরা ঘুমায়, ওরা দেখে যে গভর্নমেন্ট কি করতে চাচ্ছে। আর এই যে ঘুমানোর সময়টা আমার মনে হয় এখন চলছে এবং সরকার ইমিডিয়েট বোধহয় আসলে এটা অলরেডি তাদেরও মাথায় গেছে, তারাও কিন্তু একেবারে অস্বীকারও করেননি। কিন্তু আমাদের 2 বড় ভাই এখানে আছেন, তারা বলছেন কিন্তু কিছু যে একটা সহিংসতা ঘটছে সেটার জন্য সরকারও তৎপর আছেন আর কি। আর ছোট্ট করে একটু বলি যে এই কে আগে কে পরে, এটার থেকে বোধহয় এটা হলো একটা ফিউডালিস্টিক সামন্তবাদী একটা চরিত্র, যে আমি জয় করেছি গার জোরে আমার জমি দখল করতে হবে, এ করতে হবে, এই ধরনের একটা রক্তের মধ্যে আমাদের অস্থি মজ্জায়। এটা কে আওয়ামী লীগ কে বিএনপি তা না, তো 2 ভাই আমরা, কিন্তু আমরা কেউ আওয়ামী লীগ করি কেউ বিএনপি করি। আর আমি এটা সরকারের পক্ষ বা বিপক্ষ বলবো না, আমি বলবো যে এটা একেবারে ট্রানজিট পিরিয়ড চলছে। আর সরকার নিজে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আসলে ওরকম কঠিন একটা উক্তি করেছেন যে সন্ত্রাসীদের মানে ওই যেটা বলে যে রাজনৈতিক ভাষায় কালো হাত গড়িয়ে দাও, এরকম একটা হুবহু ভাষাটা এরকম না, কিন্তু এরকম কথা বলেছেন এবং তাতে মনে হয় এটা একটা আশার দিক অবশ্য। ধন্যবাদ। আমরা পরের প্রশ্নে যাই। সুখদেব কুমার ঘোষ ঝিনাইদহ থেকে এসছেন। আমার প্রশ্ন, কৃষিতে ভর্তুকি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কৃষিমন্ত্রী, এই ভর্তুকি কি কৃষকরা সত্যিই পাবে? আপনার পেশা কি? আমার পেশা কৃষি। নিজের জমি আছে? আছে, আমি নিজে 40 বিঘা জমিতে ইরি ধান, বোরো ধান চাষ করি। আপনি এই প্রশ্ন কেন করলেন? আপনার উদ্বেগ মনে হয়? আমার উদ্বেগ হচ্ছে যে কৃষিতে ভর্তুকি সরকার দিয়েছে ঘোষণা, 35 টাকা এমওপি সার, ফসফেট 40 টাকা, ডিএপি 45 টাকা, কিন্তু ডিলারদের কাছ থেকে এখনো এই মূল্যে সার ক্রয় করা সম্ভব হচ্ছে না। কবে থেকে কার্যকরী হবে? বোধহয় 2-1 দিনের ভেতরেই নাকি? এটা কার্যকরী বোধহয় এখনো হয়নি, এই জন্যই আমার প্রশ্ন। আমি জানি না ওনারা উত্তর দিতে পারবেন কিনা। খালেদুর রহমান টিটো। এটা তো মন্ত্রিপরিষদে বসে এটা সিদ্ধান্ত হয়েছে এবং ভর্তুকি কি কৃষকরা সত্যিই পাবে? সেটা অবশ্যই পাবে। এই কারণে সারের দাম যখন 40 টাকা পাবে, ভর্তুকি তো সরাসরি কৃষক পাচ্ছে, ওই 40 টাকা সার কিনছে, অতিরিক্ত যে 40 টাকা সেটা সরকার ওই যে যারা এই আমদানি করেছে উচ্চ মূল্যে তাদেরকে দেবে, অর্থাৎ এই টাকাটা তারা সরাসরি ভর্তুকি পাচ্ছে। কৃষিতে এই সারের যে দাম, এই দামটাই টোটালটা আসছে যেটা প্রায় 3000 কোটি টাকা। এই 3000 কোটি টাকা কৃষকদের সরাসরি ভর্তুকি দেওয়া হচ্ছে সারের মাধ্যমে, সুতরাং না পাওয়ার কোনো ব্যাপার নেই। কৃষকদের কাছে পৌঁছবে কিনা সেটাই তাদের উদ্বেগ আসলে, এবং এই উদ্বেগ আপনি জানেন যে এই যে আমাদের কাছে আসবে কিনা কৃষকদের, এটাই হচ্ছে বড় উদ্বেগ, সবসময় থাকে। এই বিষয়টা হচ্ছে যে উদ্বেগটা হয় কেন যদি না পায়। এখন আপনার সিদ্ধান্ত হয়েছে, সিদ্ধান্ত কার্যকর করবার জন্যে যখনই চিঠি এসে যাবে এবং এই ভর্তুকির যে গেজেটটা হচ্ছে সেই সঙ্গে সঙ্গে এই কৃষক প্রতিটা জায়গায় এটা হবে। যদি কোনো কৃষক কোনো ডিলারের কাছ থেকে নির্ধারিত মূল্যের বেশি কেনে, আমি তাদেরকে অনুরোধ করব এটা সরাসরি আমাদেরকে জানাতে অথবা প্রশাসনকে জানাতে, এবং যে ডিলার করছে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হবে। সুতরাং এই নিয়ে দুশ্চিন্তা করার কোনো অবকাশ আছে বলে আমার মনে হয় না। চৌধুরী শহীদুল ইসলাম নয়ন। আমার বন্ধুবর যে কথাটি বললেন খালেদুর রহমান টিটো সাহেব, নতুন এমপি সাহেব, আমাদেরকে জানাতে, তার মানে ওনারা প্রশাসন আমাদেরকে জানাতে বলেছেন, তাই না? দল তো অবশ্যই প্রশাসন না, সরকার দল তো অবশ্যই। হ্যাঁ, প্রশাসন হয়ে গেছেন ওরা। আমি তোকে বলেছি যে সারসার প্রশাসন এখন কিন্তু সারসার আওয়ামী লীগের হাতে, সেই কারণে বলি কথা না। আওয়ামী লীগ দল হিসেবে প্রতিশ্রুতি দিয়েছে যে তারা ভর্তুকিতে সার দেবে। বলি বিএনপির আমলে 4 দলীয় জোটের আমলে এই সারের দাম ছিল 18 থেকে 20 টাকা কেজি, ইউরিয়া সার ছিল আপনার 6 টাকা কেজি। তাহলে আজকে সেই সার আজকে
মাঝে 111 সরকার আসার পর সেই সার হলো 70 থেকে 80 টাকা কেজি। আজকে 111 যাওয়ার পরে নির্বাচন হওয়ার পর বর্তমান সরকার করেছেন এটাকে 30 টাকা, একটা করেছেন 40 টাকা, একটা করেছেন 45 টাকা। তাহলে কত ডিফারেন্স হলো? 18-20 টাকা যেখানে সার ছিল সেই সার আজকে 40 টাকা, ডবল দামে তাহলে এই সার বিক্রি করতে হচ্ছে। এবং এর যে বেনিফিটটা এটা কৃষকরা পাবে না, পাবে হচ্ছে কারা জানেন? যারা সার ইম্পোর্ট করে তারা পাবে, মুসলিমের কয়েকজন পাবে। তারপরে যে ইউরিয়া সার যেটা কৃষকের সবচেয়ে বেশি লাগে, সেই ইউরিয়া সারের কোনো মানে যে বিএনপি আমলে ছিল 300 টাকা বস্তা, সেই ইউরিয়া সার এখন 600 টাকা বস্তা। যে ইউরিয়া সার সবচেয়ে কৃষকের বেশি লাগে তার কোনো ব্যবস্থা হলো না। আপনি যে সার আপনার বিঘে প্রতি জমিতে 1 কেজি লাগে সেই সার করলেন 40 টাকা, 18 টাকার সার। অথচ ইউরিয়া সার যেখানে বিঘে প্রতি 1 বস্তা 50 কেজি লাগে তার কোনো ব্যবস্থা হলো না। কৃষকের কোনো উপকার নেই সার এই দাম কমাতে। কৃষকের এর কথাটা আমাকে বলতে হয়। যে সারের কথা উনি বললেন, আমার বন্ধু নয়, আমি বলি না, ওনারা আমাকে প্রশ্ন করেছেন আমি সেটা উত্তর উনি দিয়েছি। যে বললেন আমি বলি নাই। আমার সব বলতে দাও। প্রশ্ন হচ্ছে, আমি বলেছি যে আমাদেরকে জানাতে, যেহেতু আমি জনপ্রতিনিধি, কোনো এলাকায় যদি কোনো সমস্যা সৃষ্টি হয় সেটি জানবার লোকটি কিন্তু আমি। কারণ মানুষের সঙ্গে সম্পর্ক সরাসরি যতটা সহজ আমাদের সঙ্গে, প্রশাসনের সঙ্গে অতটা সহজ নয়। কারণ আমাদের কাছে অভিযোগ আসবে এবং সেই অভিযোগকে বিবেচনা করে মেটানোর দায় দায়িত্ব তাহলে কম বেশি কলাগাছ আমাদের। প্রশাসন দেখে তো কোনো লাভ নাই। জাস্ট এ মিনিট, এটা আছে? ভুল করছো। প্রশাসন কাজের জন্যে আর অভিযোগ নেওয়ার জন্যে এবং সেটাকে সেতুবন্ধন করবার জন্যই একজন জনপ্রতিনিধি। সেটা জনপ্রতিনিধি কি জিনিস এটা বুঝতে হবে, 1। 2 নম্বর হচ্ছে, যারা আজকে সারের কথা গাল ফুলিয়ে বলছেন, এখানে যারা আছেন তারা যারা কৃষি, তারা জানেন যে 500-700 টাকার নিচে ইউরিয়া কিনতে পাওয়া যায়নি। এবং কৃত্রিম সংকট সৃষ্টি করে সার ডিলারের মাধ্যমে দেওয়ার নামে চেয়ারম্যানদের হাতে বা তার নিজস্ব লোকদেরকে দিয়ে, যার জমি নাই তার 2 বস্তা সার, আর যার জমি আছে সে পাইছে 10 কেজি সার। এই যে কাহিনী, এই কাহিনীর জন্যই আজকে আমার বন্ধুদের এই দুরবস্থা। এই কাহিনী পাল্টাবে না, না। এবং এই কাহিনী শুধু পাল্টাবে না, পাল্টাবে কি? তার 1996 গ্যারান্টি সাল কি? থেকে, গ্যারান্টিটা এই যে 1996 সাল থেকে 2001 সাল জননেত্রী শেখ হাসিনার সরকার ছিল এবং সারের কোনো কেলেঙ্কারি হয়নি। সার কাউ পায় নাই ন্যায্য মূল্যে, এমন কোনো অভিযোগ নাই। এই গ্যারান্টি জননেত্রী শেখ হাসিনা সর্বক্ষেত্রে বলেছে যে 96 থেকে 2001 সাল যেভাবে সার প্রতিটা কৃষকের ঘরে ঘরে পৌঁছে গেছে ন্যায্য মূল্যে, এবারও আমি যদি সরকারে যেতে পারি ঘরে ঘরে কৃষকের সার পৌঁছে যাবে বিনা এবং পয়সায়। বিনা পয়সার কথা বলে নাই। কাগজে দেখলাম শুনি কি? যদি দেখে থাকো বিনা ভুল পয়সায়- দেখেছো, চোখটা বিনা ঠিক করো। পয়সায় সার দেওয়া যদি হবে, দেখে থাকো 10 ভুল টাকা দেখো। চাল খাওয়ানো হবে এবং বিনা পয়সায় বললাম তো, 10 টাকা যদি খাওয়ানো দেখে হবে থাকো এবং ভুল প্রত্যেক দেখেছো, ঘরে ঘরে একজনকে চাকরি দেওয়া হবে। চোখের চিকিৎসা করো, চোখের চিকিৎসা করো। ঘটনা হচ্ছে যে মিথ্যাশ্রয়ী হয়ে মিথ্যা ভাষণ দিয়ে সাময়িকভাবে কিছু লোককে বোকা বানানো যেতে পারে, কিন্তু সারা আচ্ছা, দেশের লোককে বোকা সাধারণ বানানো মানুষ যায় কি না। ভাবছেন দেখা যাক, তাদের কারণে কতটুকু বললাম। ভরসা আছে। হ্যাঁ, আপনি সামনে হাত তুলেছেন। আসলে স্ব দল এবং স্ব ব্যক্তির মূল্যায়নটা করুন, বের হয়ে যাবে সারের দাম কেন বেড়েছে। আর কেউ? হ্যাঁ, পেছনে আপনি। সারের যে ভর্তুকিটা দেওয়া হয়েছে এটা নিঃসন্দেহে ইতিবাচক, কিন্তু আমাদের যে মানে আশঙ্কা যে এই ভর্তুকির টাকা কৃষক আদৌ পাবে কিনা, এটা কাগজে কলমেই নাকি বাস্তবের কোনো প্রয়োগ আছে। আপনি পেছনে দাঁড়িয়েছেন। হ্যাঁ, আপনি। আজকে সকালে যারা এনটিভি খবর দেখেছেন সেখানে বলা হয়েছে যে সারের দাম কমার পরেও ডিলাররা খরিদ্দার পাচ্ছে না বলে ডিলাররা হতাশ। ওরা উনি যেটা বলেছেন যে ডিলারদের কাছে সার পাওয়া যাচ্ছে না ন্যায্য মূল্যে, এটা ভুল। হ্যাঁ, এদিক থেকে কেউ? হ্যাঁ, আপনি। ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ থেকে ডরায়। আমরা বিগত দিনগুলোতে আসলে আমাদের তিক্ত অভিজ্ঞতা আছে, তো তাই আমাদের সেই আশঙ্কাটাই কাজ করছে যে আসলে ভবিষ্যতে আমাদের ওই একই দুরবস্থা হবে কিনা। আর একজন আপনি। হ্যাঁ, ধন্যবাদ। আমি এখানে কৃষির ব্যাপারে বলতে চাচ্ছি যে ধানের উপরে ভিত্তি করে আসলে সার বা এই ধরনের পণ্য সামগ্রী
ব্যবস্থা করা হয়, কিন্তু যশোর সবজির জন্য খুব বিখ্যাত এবং সবজিটাও কৃষি, কিন্তু যশোরে কোনো কৃষি কলেজ বা প্রাতিষ্ঠানিক সরকারি কোনো প্রতিষ্ঠান নেই এবং এই ব্যাপারে কোনো ফসল অনেক সময় নষ্ট হয়, ব্যাপারে কোনো ভর্তুকি দেওয়া হয় না এবং কৃষকরা এই ধরনের কোনো ক্ষতিপূরণ পান না এবং এর জন্য কোনো ভালো পদক্ষেপ সরকারের পক্ষ থেকে নেওয়া হয় না। ধন্যবাদ। আজাদুল কবির আরজু, আপনার প্রতিষ্ঠান জাগরণী চক্র, কৃষকদের নিয়ে কোনো কাজ করেন আপনারা? আমরা কৃষকদের নিয়ে সাধারণত কাজ করি। এই যে প্রশ্ন সুখদেব কুমার ঘোষের, এই ভর্তুকি কি কৃষকরা সত্যি পাবে? আমরা যারা সমাজকর্মী আমরা সবসময় আশাবাদী। অনেক সময় অনেক নেতা বা সরকার অনেক মিথ্যে কথা সত্যি কথা কে বলেন সেটা নির্ভর করে, কিন্তু আমার মনে হয় যে পাবে। কারণ হলো সরকারের টিকে থাকতে গেলে তার শর্ত পূরণ করতেই হবে, এর বিকল্প নেই। অর্থাৎ টিকে থাকার স্বার্থেই তারা দেবেন। যদি আমি খুব নেগেটিভলি ধরি, আর এটা হলো যে আমাদের অর্থনীতি, এর মধ্যে আমি অর্থমন্ত্রী এবং কিছু মন্ত্রীর সাথে কথাবার্তা বলার সুযোগ হয়েছে। তারাও তাদের মেন প্রায়োরিটি ধরেছেন কৃষি, এবং কৃষির মানে অর্থনীতির যে মূল এই শক্তি সেটা তারা বিশ্বাস করেন এবং বিশ্বাস থেকে কথা বলেছেন। এই জন্য আমার মনে হয়, আমি আশা করছি যে আসলে এই ভর্তুকি পাবে। তবে বিপণন ব্যবস্থায় যেটা সমস্যা সবসময় হয়, যার জন্য মানুষ হয়ে পড়েন, দল প্রভাব বিস্তার করে অথবা প্রশাসন প্রভাব বিস্তার করে। এই গত 2 বছরে তো কোনো দল ছিল না, তাহলে সেখানেও কিন্তু ভর্তুকি গেছে, কিছু ঋণ সাবসিডি গেছে আসলে, কিন্তু সেখানেও প্রশাসনিক কারণে হয়তো সময় মতো অথবা ঠিক লোকগুলো পায়নি, এরকম একটা অংশ আছে। তাহলে এখন তবে সবচেয়ে আশার কথা এই যে এই মুহূর্তে সরকার যারা মন্ত্রী হয়েছেন বা চালাচ্ছেন তারা কিন্তু বিশ্বাস করছেন। আমার কথা শুনে মনে হচ্ছে বিশ্বাসের সঙ্গে তারা কথা বলছেন। ধন্যবাদ। শারমিন সুলতানা, পরের প্রশ্ন হামিদপুর যশোর থেকে। ঊর্ধ্বগতির ধারায় থাকা দ্রব্যমূল্যের দাম কি আসলেই কমবে? আসলেই কমবে দ্রব্যমূল্য? হাবিবা শেরফা। আসলে আমরা তো আশা করতে পারি, কারণ আমরা দেখেছি যে বিগত নির্বাচনের পরপরই কিছু দ্রব্য সামগ্রীর দাম কমে আসছে। তবে একটা বিষয় আছে যে আমাদের যারা এই পণ্য সামগ্রী ব্যবহার করে জিনিস তৈরি করেন, যেমন আমরা এখন দেখছি যে এই বিস্কুট জাতীয়, যদিও আটার দাম কমেছে, চালের দাম কমেছে, কিন্তু এই সমস্ত জিনিসের দাম এখনও কমেনি। আমরা এটা বলতে পারি যে আমাদের যারা আসলে ব্যবসায়ী তাদের মন মানসিকতার আসলে একটা পরিবর্তনের দরকার, কারণ এই পরিবর্তন না হলে আমরা কিন্তু দ্রব্যমূল্যের দাম কমে পাবো না। আর আমি আশা করি যে অবশ্যই দ্রব্যমূল্যের দাম কমে আসবে, কারণ এই যে এতক্ষণ আপনারা কৃষি ভর্তুকির কথা আলোচনা করলেন, এটাও আমি আশা করি যে এই ধরনের ভর্তুকি পেলে যখন কৃষকের পণ্যের দাম কমে আসবে তখন আস্তে আস্তে সব জিনিসের দামই কমে আসবে, আমি আশা রাখি। খালেদুর রহমান টিটো, মোটা চাল এবং সয়াবিন তেল ছাড়া তেমন কিছু কমেনি বোধহয়, আলুর দাম বেড়েছে। আসলে জিনিসের দাম কমবে। আমাদের দেশের অর্থনীতিতে সমস্ত জিনিস ক্রাইটেরিয়া বেসড হয় অন্তত চালের দাম। চালের দাম যখনই নিম্নমুখী হবে তখন স্বাভাবিকভাবেই অন্যান্য জিনিসের দাম কমবে, এবং এখানে বাজারের উপরে পুরোপুরি নিয়ন্ত্রণ সরকারের, যেহেতু এটা মুক্ত বাজার অর্থনীতির মধ্যে দিয়ে চলে, তারপরেও বাজারের উপরে মনিটরিং করে এটাকে সুষ্ঠুভাবে নেওয়ার প্রক্রিয়ার মধ্যে যখনই যাবে তখনই এটার একটি ব্যালেন্স আসবে। এবং ব্যালেন্স আনার জন্যে যেটি দরকার সেটি হচ্ছে চালের দাম কমা, যেটি ইতিমধ্যেই 28 টাকার চাল 22 টাকা, 20 থেকে 22 টাকায় নেমে এসছে। সয়াবিন তেলের দাম কমেছে এবং অন্যান্য জিনিসেরও দাম কমেছে। কোনো সময় সবজির দাম বাড়ে, যেমন এটা পরিবহনের সংকটে বাড়ে, কোনো সময় ওয়েদারের কারণে বাড়ে। এই বাড়া কমা কিন্তু সবসময় হতে থাকে, কিন্তু মূল লক্ষ্যটা হচ্ছে বাজারের স্বাভাবিক ক্রয়মূল্য, যে বিক্রয় মূল্য যেটা, সেটা মানুষের ক্রয় মূল্যের মধ্যে আসছে কিনা। এবং এটা সামান্য 11 দিনের মধ্যে যতটা আমরা পেয়েছি, আমরা মনে করি এই প্রক্রিয়া যদি অব্যাহত থাকে তাহলে অবশ্যই বাজারে দাম, জিনিসপত্রের দাম কমবে এবং মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে অবশ্যই বিক্রয় মূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে। চৌধুরী শহীদুল ইসলাম নয়ন।
যে আমার বন্ধুবার যে কথাটা বললেন কমবে দাম, দাম না কমার কোনো কারণ নেই। প্রধানমন্ত্রী যে আপনার নির্বাচনের আগে যে উনি মানে বলেছিলেন, জনগণের সামনে বলেছিলেন যে আমি যদি ক্ষমতা যেতে পারি 10 টাকা দামে চাল খাওয়াবো, তো 10 টাকা যদি চালের কেজি হয় তাহলে স্বাভাবিক 8 কেজি হয়ে যাবে আপনার 7 টাকা 8 টাকা, এইরকম সব জিনিসের দাম কমে যাবে। কিন্তু আমার তো আদৌ বিশ্বাস হচ্ছে না, আমার বন্ধু যেটা বলেন আজকে 22 টাকা চালের কথা, কিন্তু আমি আজকে সকালে বাজারে দেখি মোটা চাল যেটা সবচাইতে সেটা বিক্রি হয় 24 টাকা 50 পয়সা। তাহলে 2 দিন আগে ছিল যে চালটা 22 টাকা, আমার বন্ধুবার তো বাজার টাকা করেন না, ওনার সেসব চিন্তাও নেই, কারণ আমাদের করে খেতে আমি হয়। বাজার করি, তো সেই জন্য আমাকে 24 টাকা 18 চাল শুনতে হলো দাম, আবার আমাকে আবার মানে যে চালটার দাম ছিল আপনার 29 টাকা 30 টাকা, সেই জিনিসটা 35 টাকা। এই অবস্থার মধ্যে যাচ্ছে বাজার, কমবে দাম। যদি প্রধানমন্ত্রী যে উনি ওয়াদা করেছেন সে ওয়াদা যদি সাকসেসফুল করতে পারেন, বিনা পয়সায় সার দিতে পারেন, 10 টাকায় চাল খাওয়াতে পারেন এবং প্রত্যেক বাড়িতে একদিন করে চাকরি দিতে পারেন, অবশ্যই জিনিসের দাম কমবে, না কমার কোনো কারণ নেই। এটা যে সরকার থেকে তারই কাজ। আপনি বারবার বন্ধুবার করছেন, মানুষের তো একটু সন্দেহ হচ্ছে নাকি? না না, আমরা ছোটবেলা বন্ধু, না আমরা ছোটবেলা বন্ধু, তো তা সে অস্বীকার করতে পারে, কারণ সে আজকে এমপি হয়েছে, বড় হয়েছে, সে অস্বীকার করতে পারে, কিন্তু আমি অস্বীকার করি না, কারণ আমরা অস্বীকার করার কারণ নেই, কারণ বন্ধু বন্ধু। আমি হয়তো সে হয়তো আমার চেয়ে অনেক লাইনম্যান হতে পারে, অনেক জায়গায় হতে পারে, কিন্তু আমি অত বড় জায়গায় না, আমি ছোট জায়গায় আছি, আমি তাকে বন্ধু বলে মানে, সে তো স্বীকার নাও করতে পারে। ধন্যবাদ। খালিদুর রহমান টিটু, আমি অবশ্যই বন্ধু, সে আমার বাল্য বন্ধু, আমরা একসঙ্গেই বড় হয়েছি, কিন্তু বিষয়টা হচ্ছে সে অত্যন্ত সুচিন্তিত রাজনৈতিক চিন্তা থেকে কিন্তু মিথ্যাশ্রয়ী হয়ে বা অসৎ ভাষণে এই কথাগুলো বলছে। আজকেও বাজারে যেতে হবে, উনি বাজারে থাকেন, আমি বাজার না করলে আমার বাড়ি হাঁড়ি চড়ে না, আমাকেই বাজার করতে হয়, আমার চাকর নেই তার মতো 10টা, তো আমাকে তো বাজার করতে হয়। কিন্তু বিষয়টা হচ্ছে যে উনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে সত্যকে অসত্য বানিয়ে মিথ্যাকে সত্য বানাচ্ছেন, এটা দুঃখজনক। এবং জননেত্রী শেখ হাসিনা সম্পর্কে উনি যে বিরূপ জননেত্রী শেখ হাসিনা সম্পর্কে উনি বারবার যে ইঙ্গিত করছেন, উনি কি ওয়াদা করেছেন যশোরের ঈদগাহ মাঠে বা এই যশোরের মানুষ জানে। 3টি কথা বলে গেছেন। প্রথম, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে, সন্ত্রাস নিয়ন্ত্রণ হবে, দুর্নীতিকে বন্ধ করবার জন্য আপ্রাণ চেষ্টা করবে, দ্যাট ওয়াজ দ্য মেন 3 ক্রাইটেরিয়া। এবং উনি দ্রব্যমূল্য নিম্নগতি করবার জন্য যা যা করণীয় একটি সরকারের 11 দিনের মধ্যে করেছে। সন্ত্রাস দমনের ক্ষেত্রে উনি যেভাবে পদক্ষেপ নিয়েছেন, আজকে বললাম তো, যদি 96 সাল থেকে 2001 সালের পরে তোমরা যখন ক্ষমতায় এসছো, 2001 থেকে 6 সাল পর্যন্ত সে কাহিনী বিবৃতি করলে এখানে মানুষের আজকে সারা যশোর জেলার মানুষ তার বাড়িতে থাকতে পারছে না, শহরে এসে পাল্লাই আছে। আপনি হাত তুলেছেন, আপনি আমি এখানে যা শুনছি যা বুঝছি, গ্রামের মানুষ সবাই বলছে দ্রব্যমূল্যের দাম কমেছে, দাম তো কোনোটা কমতে দেখিনি, একমাত্র সয়াবিন তেল এই দুটোর এই পাম অয়েলটা একটু কমেছে, 60 টাকায় আসছে, আর সব দাম সমানই আছে, কোনোটা কমেনি। কেননা আমরা সাধারণ একদম গ্রামের মানুষ, আমরা বাজার করি, আমরা জানি। কিন্তু এখানে যেভাবে তর্ক বিতর্ক ঝগড়া দুই দলে হচ্ছে, এটা তো ঠিক না। আমরা কিন্তু ভয় পাই যে যেই ক্ষমতায় যায় সেইটি ওই ভাষা দেয়, কথা বলে যে হ্যাঁ আমরা এই করে দেবো ওই করে দেবো, কিন্তু কেউ আমাদের জন্য কিছুই করে না। যদি করতো তাহলে তো বুঝতাম, কিন্তু কেউ কিছু করে না, শুধু ওই বড় বড় বুলি আওড়াই, ওই যে এ দল ক্ষমতায় গেলে ও দলের শাসন, আর এ দল ক্ষমতায় গেলে ও দলের শাসন, আর ওইটির মধ্যে তো যারা যা আখের গুছাই, তাছাড়া আমাদের জন্য কেউ কিছু করে না। ধন্যবাদ। এদিক থেকে আসলে ঘটনা হলো যে আমার অনুষ্ঠান থেকে মনে হচ্ছে যে দুজনই বাল্য বন্ধু ছিলেন, তো সেই ছোট্টবেলার জ্ঞানটা মনে এখানে করছে। আর আরেকটা কথা হচ্ছে, সেটা হচ্ছে যে আলুর দাম যদি 20 টাকা হয় আর চাউলের দাম যদি আরো কম হয়, তাতে আমাদের লাভটা কি? সারের দাম যদি কম হয়, আলুর দাম যদি 20-30 টাকা, আমাদের লাভটা কি? তো আলুর দাম দেখি যে বাজারে গেলে 20 টাকা, আমি হতবাক হয়ে যাই। কয়দিন আগে ছিল 12 টাকা 10 টাকা, এখন 20 টাকা, তো সারের দাম কম হয়ে লাভটা কি? এটা আমার দাবি আর কি। আপনি আমাদের দ্রব্যমূল্যের যে মানে দ্রব্যমূল্যের ক্রয় ক্ষমতার ভিতরে থাকলে আমরা সন্তুষ্ট, দলাদলি বা এগুলো আমরা পছন্দ করি না, যে এই সরকার ভালো না ওই সরকার ভালো, এটা আমরা পছন্দ করি না। শেখ হাসিনা বসেছে, এখন ওনাকে আমরা 6 মাস দেখবো যে উনি আমাদের কি করে। এখন আপনারা যে হারে এখানে দলাদলি করছেন, এটা আমরা পছন্দ করছি না।
সোমেশ মুখার্জি পরের প্রশ্ন, পোস্ট অফিস পাড়া। আমার প্রশ্ন হলো সংসদ সদস্য এবং উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে তফাৎ কি, এবং এই দুইজন কিভাবে স্ব এলাকায় উন্নয়নের কাজ করবেন? খালেদুর রহমান টিটো, সমস্যা হবে নাকি? আমি মনে করি কোনো সমস্যা নয়। সমস্যা নয় এই কারণে যে উপজেলা পরিষদ একটি প্রশাসনিক অর্গানাইজেশন এবং তাদের কাজ হচ্ছে উন্নয়নমূলক সরকারি যে সিদ্ধান্ত থাকে প্রশাসনটাকে কার্যকর করার জন্য, যারা আমরা বলি যে আমরা প্রশাসন যন্ত্র, তাদেরকে দেখভাল করার জন্য উপজেলা চেয়ারম্যান। সংসদ সদস্যের দায়িত্ব, সংসদ সদস্য যেমন মানুষের দৈনন্দিন জীবনের সমস্যাগুলিকে নিয়ে সমাধান করার জন্যে সেতুবন্ধনের কাজটা করে, সাথে সাথে সরকারের যে আইনসভা, সেই আইনসভায় বসে সরকারের সার্বিক অবস্থা বিবেচনা করে আইন প্রণয়ন করাই মুখ্যত। কিন্তু ঘটনা হচ্ছে, যেহেতু তারা সরাসরি মানুষের সঙ্গে সম্পর্কিত থাকে, যেখানে যে জটিলতা থাকে সেইটা ওই উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে তার এলাকার উন্নয়নের যে সমস্যা সেগুলো সমাধান করার জন্য একটি আলোচনার মধ্যে দিয়ে এটা করা সম্ভব। এবং যদি উন্নয়ন করার মানসিকতা থাকে তাহলে সেই এলাকার মানুষের মধ্যে কোনো সমস্যা, কোনো সংকট সৃষ্টি হওয়ার কোনো সুযোগ আছে বলে মনে করি না। না, ধরুন উপজেলা চেয়ারম্যান শার্শায়, জি শার্শায় যদি উনি বললেন বিএনপি নির্বাচন করছে না, যদি করে আর কি, পরে যদি করে, আচ্ছা পরে যে ঝিকরগাছায় যদি করে, সেখানকার উপজেলা চেয়ারম্যান যদি বিএনপির হন বা জামাতের হন, সেখানকার এমপি কিভাবে কাজ করবেন? সেখানে কাজটা করার বিষয়টা হচ্ছে যে এমপির কাজ, মানে তিনি আর কোন কোন জায়গায় সমস্যা আছে যদি মানুষ এসে তার কাছে বলে, সে ওই এলাকার ভোট নিয়ে যেমন এমপি, ওই এলাকার ভোট নিয়ে কিন্তু উপজেলা চেয়ারম্যানও। সুতরাং আগামী দিনে যদি তার ভোটের কথা চিন্তা করতে হয়, পাশের কথা চিন্তা করতে হয়, তাহলে মানুষের সেবা করা লাগবে। যে জায়গাগুলোতে সমস্যা বেশি সেই জায়গাগুলোর কাজ করবার জন্য এমপি যদি অনুরোধ করেন আর উপজেলা চেয়ারম্যান যদি প্রত্যাখ্যান করেন, আগামী দিনে তার কপাল সে নিজেই পোড়াবে। এর আগে উপজেলা নির্বাচন হয়েছে এখানে উপজেলা যখন ছিল তখন আমি নিজেই সংসদ সদস্য ছিলাম, এখানে উপজেলা চেয়ারম্যান যিনি ছিলেন তার সঙ্গে আমার কোনো বিরোধ। আর উপজেলা চেয়ারম্যান যদি রাস্তাঘাট ব্রিজ বানিয়ে ফেলেন, পরের বার নির্বাচন করতে গিয়ে আপনি কি বলবেন? সেখানে মানুষকে কি বলবেন আপনি কি বানিয়েছেন? ওই উন্নয়নের ভাগিদার তো সরকারই, টাকাটা সরকারই দিচ্ছে, এবং সংসদ সদস্যের বিনা সমন্বয়ে এটা যদি করেও তাতে সংসদ সদস্যের কিচ্ছু যাবে আসবে না, অর্থাৎ কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। চৌধুরী শহীদুল ইসলাম নন। জি না, সমস্যাটা হওয়ার কথা না। যেমন ধরেন আপনি বললেন ঝিকরগাছা উপজেলার আপনার সংসদ সদস্য হচ্ছেন আওয়ামী লীগের মোস্তফা সাহেব, মহাজোট, আওয়ামী লীগ ভুলে মহাজোটের সংসদ মোস্তফা সাহেব। আর ওখানে ধরেন বিএনপির ধরেন উপজেলা চেয়ারম্যান আসতে পারবে কিনা সন্দেহ আছে আমার, কারণ আমার যে চেয়ারম্যান প্রার্থী সে গ্রামে ঢুকতে পারে না। সেই জন্য আমার উপজেলা চেয়ারম্যান যদি পাশও করে, ঢুকতে পারছে, তারপরে যদি জনগণ তাকে ভোট দিয়ে পাশও করানোর পরে সে কতটুক সেই সংসদ সদস্যের কাছ থেকে সাহায্য পাবেন, এইটুকু আমার মানে ধারণা রয়েছে। কারণ সংসদ সদস্যদের কাজ হবে সংসদে যে আইন প্রণয়ন করা, দেশ কীভাবে চলবে না চলবে। আর উপজেলা চেয়ারম্যানের কাজ হবে উপজেলা চেয়ারম্যান তার রাস্তাঘাট, ব্রিজ, কাঠমাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির, গির্জা এগুলো তৈরি করা, দেশের মানে তার এলাকার উন্নয়ন করা। এখন যদি মনে করেন আমার দলের চেয়ারম্যান হয়ে গেল ওখানে উপজেলা চেয়ারম্যান, আর সংসদ সদস্য থাকলো আপনার আওয়ামী লীগের, তা আমার দলের চেয়ারম্যানে কি সহযোগিতা করবে? কোনোদিনই সম্ভব হবে না। সেই জন্যে যেমন আমাদেরকে বন্ধ করে রেখে ওনারা নির্বাচন করছেন, নির্বাচন করে ক্যান্ডিডেট পাস করে যাক, আমরা চাই দেশের উন্নতি হোক। বাস্তব যেটা সত্য কথা সেইটাই। আমার চেয়ারম্যান যদি হয় উপজেলার, তার ছেলে কিছুই পারবে না। আমি ওনাকে একটু সংশোধনই করে খুব সংক্ষেপে উপজেলার অ্যালোকেশন যেটা আসবে, বিএনপি আছে বলে কম আর আওয়ামী লীগ আছে বলে বেশি, এটা কিন্তু হবে না। অন পপুলেশন বেসিস ওই সেন্ট্রাল থেকে অ্যালোকেশন হবে এবং সেখানে এলাকায় যাবে, এবং সেই উপজেলা চেয়ারম্যান তার নিজের যোগ্যতা অনুযায়ী ওই টাকাটি কোথায় কি খরচ হবে তাদের পরিষদ বসে সিদ্ধান্ত নেবে। আমরা আশা করি যে সংসদ সদস্য এবং উপজেলা যে চেয়ারম্যান হবেন সমন্বয় করেই উন্নয়নের কাজ করবেন।
আবার শুধু যদি সংসদ সদস্য বিল নিয়েই ব্যস্ত থাকেন তাহলে কিন্তু উনি অনেক প্রতিশ্রুতি দিয়েছেন যশোরবাসীর কাছে, তা সেই উন্নয়নের দিকটাও তো আগে দেখতে হবে। কাজেই আমরা আশা করব যে সমন্বয় করেই উন্নয়ন করবেন, কারণ উনি বলেছেনও যে আগামী ভোট, ওনারা সব কিছু কিন্তু ওই ভোটের কথা চিন্তা করেই করেন। তো একেবারেই শুধু ভোটের কথা চিন্তা করে না করে এখানকার সাধারণ জনগণের কথা চিন্তা করে উভয়ে মিলে কাজ করবেন, সমন্বয় করেই কাজ করবেন, এটাই আমরা আশা রাখছি। শ্রোতা দর্শক, আপনি সামনে। যশোরে একটি মেডিকেল কলেজ স্থাপনা করার কথা হচ্ছে এই মুহূর্তে আমরা জানতে পারছি, এবং আরেকটা স্থাপনা শুরু হয়ে গেছে অলরেডি, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়। এবং যশোর MM কলেজের একটা দীর্ঘদিনের দাবি যে এটাকে বিশ্ববিদ্যালয়, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার। আমাদের প্রশ্নটি ছিল সংসদ সদস্য এবং উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব করতে। এটা যশোরের উন্নয়নের মধ্যেই পড়ে। তা এই ক্ষেত্রে আমি জনাব টিটোর কাছে জানতে চাই যে এই অগ্রগতি কতদূর অবস্থা এবং এটা কি পর্যায়ে আছে। পেছন থেকে উপজেলা। আমরা জানি জাতীয় সংসদ আইন প্রণয়নের ক্ষেত্র স্থানীয় সরকার সামাজিক এবং স্থানীয়ভাবে উন্নয়নের কাজ করে। সেক্ষেত্রে জাতীয় সংসদ নেতাদের পক্ষে কি সম্ভব কোনো প্রতিশ্রুতি দিয়ে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করার? আপনি আমরা টিটো ভাই এবং নয়ন ভাইয়ের কথা শুনছি আর কি। তো আমি একজন উন্নয়ন কর্মী, আমরা বিভিন্ন স্থানীয় সরকার প্রশাসনে বিভিন্ন সময় যাওয়া লাগে। তো সমন্বয়হীনতার একটা সমস্যা সব সময় হবে। আমার মনে হয় যে সরকারি দল যদি এই ব্যাপারে বেশি আন্তরিক হয় তাহলে এই সমন্বয়হীনতাটা থাকবে না। আপনি আমাদের দেশের যে গতানুগতিক রাজনৈতিক ধারা, এমপিরা নির্বাচিত হওয়ার জন্য বলে ব্রিজ করব, কালভার্ট করব, রাস্তাঘাট করে দেবে, এগুলো কিন্তু এমপিদের এখতিয়ার না, এগুলো লোকাল গভর্নমেন্টের ব্যাপার। এবং লোকাল গভর্নমেন্ট তাদের যে উপজেলা চেয়ারম্যান, যে বর্তমান যে উপজেলা চেয়ারম্যানরা নির্বাচিত হবে, লোকাল গভর্নমেন্টের কাজ তারাই করবে। এবং এমপিদের যে কাজ, তারা সংসদে বসে আইন প্রণয়ন করবে এবং দেশের সার্বিক সমস্যার সমাধানের কথা সংসদে তুলে ধরবে, জনগণের সমস্যার কথা। আরেকজন, হ্যাঁ আপনি পেছনে। আমি মনে করি যে সংসদ সদস্য এবং উপজেলা চেয়ারম্যান আসলে দুজনের মধ্যে বিরোধ থাকার কোনো কারণ নেই, কারণ দুজনের পথটা হচ্ছে ভিন্ন। মাননীয় সংসদ সদস্যের কাজটা হচ্ছে সংসদে গিয়ে আইন প্রণয়ন করা, এবং উপজেলা চেয়ারম্যান যে উন্নয়নটা করবেন ওই উন্নয়নে তাকে সাহায্য সহযোগিতা করার জন্য। সেক্ষেত্রে কে বিএনপির রাজনীতি করেন বা কে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করেন এটা আমাদের বিবেচ্য বিষয় নয়। আমাদের বিবেচ্য বিষয়টা হচ্ছে আমরা উভয়কে ভোট দিয়েছি, সেটা আওয়ামী লীগ হতে পারে, সেটা বিএনপি হতে পারে। আমরা দেশের উন্নয়ন চাই এবং আওয়ামী লীগ বিএনপি দুটো দলের মধ্যেই কোনো প্রকার বিরোধ থাকবে না, যে যার অবস্থান থেকে এলাকার উন্নয়ন করার চেষ্টা করবেন। ধন্যবাদ। ধন্যবাদ। কামরুল হাসান, অফিস পাড়া থেকে, পরের প্রশ্ন। আমার প্রশ্ন, বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে দেশের প্রতিটি পরিবারে একজনকে কিভাবে চাকরি দেওয়া সম্ভব? এরকম একটি প্রতিশ্রুতি আওয়ামী লীগ দিয়েছে তাদের, বা মহাজোট দিয়েছে, আওয়ামী লীগ দিয়েছে তাদের। প্রতিশ্রুতি বললে ভুল করল, প্রতিশ্রুতি নয়, এটাকে চূড়ান্ত প্রতিশ্রুতি বলা যাবে না, এটা কি আকাঙ্ক্ষা বলা যাবে। আকাঙ্ক্ষা। মানুষের, আমাদের দেশের সমস্যা হচ্ছে দুটা হাত। আপনাদের ম্যানিফেস্টোতে এটা ছিল, ম্যানিফেস্টো তো প্রতিশ্রুতি। আকাঙ্ক্ষা ম্যানিফেস্টোর প্রতিশ্রুতির অংশ এক। 2011 সাল পর্যন্ত, 2021 সাল পর্যন্ত আমরা বলেছি যে এইভাবে বাংলাদেশকে সাজালে বাংলাদেশ অন্তত মধ্য আয়ের দেশে পরিণত হতে পারে। সেই ক্ষেত্রে যদি যেতে হয় 2021 সাল পর্যন্ত, তাহলে সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেলে তখন কাজের সংখ্যা বাড়বে, মানুষের জব অ্যাকোমোডেশন বাড়বে। সেই ক্ষেত্রে দেখা যাবে কম বেশি প্রত্যেক বাড়ি বাড়ি একটা করে লোক হবে। তাহলে মোহাম্মদ কামরুল হাসানের যে প্রশ্ন, বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে প্রতিটি পরিবারের একজনকে চাকরি দেওয়া সম্ভব কিনা? এই মুহূর্তে তো অবশ্যই সম্ভব না, কিন্তু যদি আপনি দেশের উন্নয়ন করে, যদি প্রোডাকশন ওরিয়েন্টেড ইকোনমি তৈরি করে, যদি আপনার জব অ্যাকোমোডেশন তৈরি করতে পারেন, তাহলেই দেশটা মধ্য আয়ে যাবে। এবং মধ্য আয়ে তখনই পৌঁছাবে যখন দেখা যাবে যে সমস্ত বাড়িতে একটি করে লোক কাজে। তাহলে আপনাদের 5 বছরের সময়কালীন এটা সম্ভব নয়? 5 বছরের সময়ের মধ্যে হবে এটা আমিও ব্যক্তিগতভাবে ওটা চূড়ান্তভাবে মনে করি না, কিন্তু 2021 সাল পর্যন্ত যে কার্যক্রমের হিসেবটা আছে সেইটা যদি গতিধারা যদি চালিয়ে যায়, আমরা চাই যে প্রত্যেকটা বাড়ির একটি লোক কাজে নিয়োজিত থাক। এবং সেই কারণেই 2021 সাল পর্যন্ত কিন্তু ব্যাখ্যাটা দেয়া আছে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে, এবং এটা ম্যানিফেস্টোর ওটা পড়ে দেখবেন। 2021 সাল পর্যন্ত যা বলা আছে এটি যদি ধারাবাহিকতা রাখা যায়, আজকে ধরেন আমরা ক্ষমতায় আছি, কালকে নাও থাকতে পারি, আরেকজন আসবে, কিন্তু এই কাজের গতিধারা এবং ধারাবাহিকতা যদি 2021 সাল পর্যন্ত চলে, তাহলে এই
কয় বছরের মধ্যে প্রত্যেকটা বাড়িতে একটি করে লোক কাজ করছে, এই অবস্থা তৈরি করা সম্ভব। ধন্যবাদ। সেইটাই বলেছে আজাদুল কবির আরজু, আপনি আপনার প্রতিষ্ঠান এই অঞ্চলে, যশোর অঞ্চলে অনেক দিন ধরে কাজ করছে, বেকারত্ব কতটা সমস্যা এখানে? যশোরে বেকার লোকের সমস্যা একটু এক কথায় কিন্তু উত্তর দেওয়া যাবে না, কারণ আমাদের কৃষি প্রধান অর্থনীতিতে মানুষ 3 মাস বেকার থাকে, 6 মাস বেকার থাকে, 9 মাস বেকার থাকে, মানে কাজ থাকে না। কিন্তু তুলনামূলকভাবে আমরা বলতে পারি, এরকম সার্ভে বা ডাটা আমাদের নেই যে কত পার্সেন্ট বেকার। সাধারণ ধারণা এখানে কিন্তু আমাদের জব অপরচুনিটি বা কৃষি ক্ষেত্রে নানামুখী চাষবাস হয়, কৃষি মানে মৎস্য সব বিষয়ে এখানে 80% লোক কিন্তু কাজ পায়। শহরের কি অবস্থা? শহরে তো বেকার লোকের সংখ্যা আরো কম। মানে শহরে, মানে যশোর শহরে বেকারত্বের কোনো সমস্যা নেই? না, বেকার 10% থাকতে পারে। প্রশ্ন যেটি, বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে দেশের প্রতিটি পরিবারের একজনকে কিভাবে চাকরি দেওয়া সম্ভব, কি বলবেন আপনি? পরিবারের চাকুরি দেওয়া বলতে যেটা ধারণাটা সবাই আমার মনে হয় যখন ওই বক্তব্য শুনেছিল তখন মনে করেছিল যে আমাদের বোধহয় সব অফিসে নিয়ে যে চেয়ারে বসে রাখবে এবং খাতা কলম দিয়ে। এখন সে ওই যখন স্বাধীনতা হয়েছিল এই একটা সমস্যা হয়েছিল, আমরা যারা মুক্তিযুদ্ধে নানাভাবে অংশগ্রহণ করেছি, যে লেখাপড়া জানে না সেও মুক্তিযোদ্ধা, তার অনেক অবদান আছে, কিন্তু তাকে তো আর অফিসের কাজ দেওয়া যায় না। এরকম একটা ব্যাপার হয়েছে, একটা কনসেপ্ট। আমি মনে করি যে সরকার যদি সুনির্দিষ্টভাবে, এটা নিশ্চয় তারা এই আগামী বছরে প্ল্যানিং সেশন যখন হবে, বাজেট হবে, সেখানে যদি রাখে যে এত হাজার, যেমন ওবামা যেটা ডিক্লেয়ার দিয়েছে যে এত হাজার লোককে আমি চাকরি দেব, এরকম প্ল্যানিংয়ে তখন তারা বলতে পারবেন। কিন্তু ওটা যেটা আমাদের সম্মানিত সংসদ সদস্য বলেছেন যে ওটা ওদের আশা, আমরাও তখন আমাদের সেরকমই মনে হয়েছে, কারণ ওখানে উনি নিজেও বলছেন যে এটা সম্ভব না। তবে অনেক কর্মযজ্ঞ তৈরি করা সম্ভব, সেটা সরকারের নীতি নির্ধারণের মধ্যে থাকলে। আমরা এনজিওরা যেমন সহায়কভাবে কাজ করছি, তারপরে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান যদি ব্যবসায়িকদেরকে তারা সহযোগিতা করেন, নানাভাবে হবে। সরকারের যে সবাই চাকরি দিতে হবে সরাসরি নট দ্যাট। চৌধুরী শহীদুল ইসলাম, চাকুরি ব্যাপার হচ্ছে কি যে এই অবস্থা এমন হচ্ছে, কাজীর গরু গোয়ালে আছে কেতাবে নেই। কাজীর গরু গোয়ালে আছে কেতাবে না, অর্থাৎ এই যে চাকরি দেবো প্রত্যেকে বাড়ি বাড়ি একজন করে, এটা কাগজ কলমে আছে, বাস্তবে সেটা কোনো রূপ পায়নি। না, খুব এই কয়দিনে হবে কি করে? আপনি কয়দিন কেন, আপনি যদি আওয়ামী লীগ যদি 10 বছর ক্ষমতা থাকে তাও পারবেন না। কেন? এটা লিখে নেন আপনি, বলে দিচ্ছি এই কারণে পারবেন না, বাংলাদেশের অর্থনীতি অবস্থা এত দুর্বল এবং বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি চলছে তাতে আমি বড় বড় কথা, বড় বড় মুখে কথা বলে 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 মানুষ আমি কনভার্ট করতে পারি, কিন্তু আমি যখন জায়গায় চলে আসবো, বসবো, তখন কিন্তু আমি সেইগুলার মানে মানে বাস্তবায়ন করতে পারবো না। এটা বাস্তব সত্য ঘটনা, যেটা সেটাই বললাম, আর বন্ধু স্বীকার করবে সে কথা। আমরা যখন ক্ষমতায় আসতে যাই, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, আমার বন্ধু যখন ক্ষমতায় এসছেন, আওয়ামী লীগের এমপি হয়েছেন, বহু বড় বড় কথা বলেছেন, কিন্তু কতদূর কথা করতে পারবেন সেইটা হচ্ছে আমার কথা। কতদূর উনি করতে পারবেন, উনি রাস্তা কতদূর করতে পারবেন, ব্রিজ কতদূর করতে পারবেন, কালভার্ট কতদূর করতে পারবেন, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা গির্জা আপনার মন্দির কতদূর করতে পারবেন, আমাদের সেইটা হচ্ছে প্রশ্ন। কারণ আপনি তো আলাদা জাদুই আপনার চেরাগ নেই আপনার কাছে, আপনি ডলার দিলে এসে গেল, আপনাকে তো দেশের অর্থনীতির উপর থেকে ভর করে করতে হবে কাজ। তো সেই জন্যে প্রত্যেক বাড়ি বাড়ি যে চাকরি দেওয়া, এটা অবাস্তব কথাবার্তা, এটা কোনো বাস্তব। প্রতিটি পরিবারের একজনকে চাকরি দেওয়া আসলে আমি বিশ্বাস করি না যেটা সম্ভব 2021 সালের ভেতর। হ্যাঁ, 2021 সালের ভিতরে হয়তো সম্ভব, কিন্তু এখনই সম্ভব নয় আমি মনে করি। কারণ হচ্ছে 5 বছরের ভিতরেও সম্ভব। 10 বছর, হ্যাঁ 10 বছরে আশা করতে পারি, তবে একটা কাজ করতে হবে। আমরা বিগত সময়ে দেখেছি যে বাংলাদেশে কিন্তু অনেক বড় বড় মিল কলকারখানা বন্ধ হয়ে গেছে, এবং এই বন্ধ করার পেছনে কিন্তু যে দুর্নীতিটা ছিল সেটা কিন্তু একেবারে আমাদের দেশের মানে ক্রিম যাকে বলে, সেই লেভেলের মানুষের দুর্নীতির কারণে কিন্তু এই কলকারখানাগুলো একদম বন্ধ হয়ে গেছে এবং বেকার বেড়ে গেছে, অনেকেই বেকার হয়ে গেছে, অনেক শ্রমিক বেকার হয়ে গেছে। আমি মনে করি যে বর্তমান সরকার
আসছেন তারা যদি এই কর্মসংস্থানের ব্যবস্থা করেন তাহলে হয়তো কর্ম পাবে মানুষ। শ্রোতা দর্শক কিছু বলতে চান এ ব্যাপারে? আপনি সামনে, হ্যাঁ, দ্বিতীয় সারিতে। আমি বিশ্বাস করি যে 2021 সালে এটা সম্ভব, যদি রাজনৈতিক অস্থিরতা না থাকে দেশে, যদি সরকারের নীতিটা বিনিয়োগ বান্ধব হয় এবং দুর্নীতি থেকে আমরা সরে আসতে পারি, তাহলে অবশ্যই সম্ভব এটা। আপনি? বিএনপি সরকার যে পরিমাণ লোকে চাকরি খেয়ে গেছে সেই জায়গাগুলো কিন্তু শূন্য আছে। ওই জায়গাতে এই মুহূর্তে চাকরি দিলে 10% আমার মনে হয় যে মানে মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে। কোথায় চাকরি খেয়েছে? আমি নিজেই সেই চাকরি খাওয়ার শিকার। আপনি সামনে। আসলে আমি মনে করি চাকরি দেওয়ার আগে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। সেই কর্মসংস্থান যদি সৃষ্টি না করতে পারে, আমি অলৌকিকভাবে বলে গেলাম চাকরি দেব, কিন্তু সেটা ঠিক না। কর্মসংস্থানের ক্ষেত্রটা আগে নিশ্চিত করতে হবে, তারপরে বলা যাবে চাকরি পাবে কিনা বা দেওয়া সম্ভব কিনা। কিন্তু এটা আসলে আমার মনে একটা কল্পনাপ্রসূত বাক্য। আমি মনে করি ডিজিটাল বাংলাদেশ যদি মাননীয় সভানেত্রী শেখ হাসিনা করেন তবে বেকারত্ব অনেক অংশে কমবে। ডিজিটাল বাংলাদেশ বলতে কি বোঝেন আপনি? আমি ডিজিটাল বাংলাদেশ বলতে মেন করি টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। আরেকজন এই পেছনে, আপনি, হ্যাঁ, ওইদিকে। আমি বলতে চাই যে অশিক্ষিত মানে যেসব পরিবারে কোনো লোক শিক্ষিত নেই তাদের কথা বাদ দিলাম, কিন্তু যদি যে সমস্ত পরিবারে অন্তত একজন শিক্ষিত আছে তাদের কি অন্তত 5 বছরে একটা করে চাকরি দেওয়া যাবে? পরের প্রশ্ন, আলিয়া রহমান, পুরাতন কসবা। আমার প্রশ্ন হলো, বর্তমানে শিক্ষানীতির প্রধান স্লোগান হলো প্রাথমিক শিক্ষার উন্নয়ন, কিন্তু প্রাথমিক শিক্ষকদের পে স্কেল সরকারি ড্রাইভারদের চাইতেও 2 ধাপ নিচে, এটি কেন হবে? খালেদুর রহমান টিটো, ড্রাইভারদেরও 2 ধাপ নিচে। এটা সম্পর্কে আমার সম্যক ধারণা নাই। যদি 1 ধাপ নিচেও হয় তাহলে? আমি তো বললাম এটা সম্পর্কে আমার সম্যক ধারণা নাই। কিন্তু ঘটনা হচ্ছে যে প্রাথমিক বিদ্যালয়ে আজকে আমাদের যারা এখানে চাকরি করছে, বেসিক্যালি এরা কিন্তু এসছে একটি প্রজেক্টের উপরে নির্ভর করে চাকরিটা করে, বিশ্ব ব্যাংকের দেওয়া টাকার উপরে। এরা কিন্তু সরকারি চাকরি হিসাবে আসলেও রেভিনিউ থেকে এদের বেতনটা দেওয়া হয় না, এরা আসে ওই প্রজেক্টের টাকা থেকে, কিন্তু এদের বেতনটা আসে বলেই আমার জানা। আর তাছাড়া উনি যে বিষয়টা অভিযোগটা করলেন যে ড্রাইভারদের থেকেও 2 ধাপ নিচে, এটা আমি সম্যকভাবে জানি না, সুতরাং এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না। কিন্তু ওনার মূল যে স্পিরিট ওনার প্রশ্নে, সেটা হচ্ছে যে স্লোগান হচ্ছে প্রাথমিক শিক্ষার উন্নয়ন, কিন্তু তাদের পে স্কেল অত্যন্ত কম। এটা বলছে, উনি বলেছেন যেটা, সেটা হচ্ছে যে আমাদের দেশের আর্থসামাজিক অবস্থার প্রেক্ষিতে এই পে স্কেল ধরেন যেটা ছিল সেটা ধারাবাহিকভাবে বেড়েছে, এবং বিগত সরকার বলতে এখন তত্ত্বাবধায়ক সরকার বা জোট সরকারের আমলে এই স্কেল কোথায় ছিল, কোন জায়গায় আছে, এবং তার থেকে আবার ড্রাইভারদের স্কেল বাড়িয়ে দিয়েছে। এটা আমি স্মরণ না জেনে এর উপরে কোনো মন্তব্য করতে চাই না। তবে উনি যদি এই অভিযোগ যেটা করে থাকেন সেটা যদি সত্য হয়, এটা দুঃখজনক, আমি বলবো এই ব্যাপারটা রিভিউ করা উচিত। চৌধুরী শহীদুল ইসলাম নান। জি, আমার এই বিষয়ে খুব বেশি একটা অভিজ্ঞতা নাই, তবু আমি বলতে চাই দেশের অর্থনৈতিক অবস্থার উপর সব কিছু নির্ভর করে। দেশের অর্থনৈতিক অবস্থা যদি ভালো হয় তাহলে সব কিছু নির্ভর করে। এখন ধরেন সরকারি ড্রাইভারদের বেতন কত আছে আমি তা বলতে পারবো না, এবং প্রাথমিক শিক্ষকদের বেতন কী অবস্থা আছে না আছে সেটাও আমি বলতে পারবো না। তবে ঘটনা হচ্ছে, যেমন ধরেন আপনি আমার দেশের পুলিশদের বেতন এত কম যে চিন্তার বাইরে। তো একটা পুলিশ সে যা বেতন পায় সে বেতনে অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে তার কোনো সংসারটা চলেই না। তারপরে কাঁধে নেয় একটা 15 কেজি ওজনের একটা বন্দুক। কিন্তু অ্যাকচুয়ালি যদি এই প্রাথমিক শিক্ষিকারা যারা আছেন, শিক্ষক যারা আছেন, তারা যদি উপযুক্ত তাদের যদি মানে বেতন দেওয়া হয় এবং ছেলেদেরকে যদি সেইখান থেকে ঠিক সেইভাবে গড়ে তোলা যায়, তাহলে মনে হয় আমার জন্য অনেক ভালো হবে। প্রাথমিক শিক্ষা থেকে যদি ছেলেদেরকে সেভাবে গড়ে তোলা যায় এবং এইসব শিক্ষকদের এবং শিক্ষিকাদের যদি সেভাবে বেতন দেওয়া হয় এবং তাদেরকে বলা হয় যে তোমাকে যেভাবে বেতন দেওয়া এই বেতন তোমার দেওয়া হবে বেশি বেতন, তোমার ছেলেদেরকে সেভাবে মানুষ গড়ে তোলো, তাহলে আমার মনে হয় না আজকে ক্লাস 4-এ যে ক্লাস 5-এ বা ক্লাস 5 থেকে 6-এ অন্য স্কুলে ভর্তি হতে গিয়ে ছেলেদেরকে কোনো কষ্ট ভোগ করতে হয়। প্রাথমিক শিক্ষক এবং শিক্ষিকাদের আমি অনুরোধ করবো তারা যেন যে বেতনটাই পাচ্ছেন না কেন এখন ছেলেদেরকে লেখাপড়া শেখান। ধন্যবাদ। আজ এখানেই শেষ করতে হচ্ছে শ্রোতা দর্শক। আমরা কয়েক সপ্তাহের জন্য বাংলাদেশ সংলাপে একটা বিরতি দিচ্ছি, নতুন সময়সূচি হলে আপনাদের জানিয়ে দেব। শ্রোতা দর্শক আপনাদের ধন্যবাদ, প্যানেল আপনাদের ধন্যবাদ।
অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করার জন্য যশোর MM কলেজের কর্তৃপক্ষকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। চ্যানেল আইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের প্রযোজক ওয়ালিউর রহমান মিরাজ আর আমি শাকিল আনোয়ার আজকের মতো এখানে বিদায় চাই।